হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথামেটিক্স। তো আজ আবার চলে এলাম নতুন একটা টপিক নিয়ে, ক্লাস 10-এর ত্রিকোণমিতি। হ্যাঁ, হাইট অ্যান্ড ডিস্টেন্সের আগে এই ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বা অভেদাবলী করা উচিত ছিল, কিন্তু যেহেতু বছরের শেষ সময় আর সামনে আমাদের টেস্ট পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে একটু অগোছালোভাবে সাজানো হয়ে যায়। তো যাই হোক, আজ আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ত্রিকোণমিতি, যেটা ক্লাস 10-এ সম্পূর্ণ নতুন একটা জিনিস, যেটা আগে কখনো আমরা এই সম্বন্ধে শিখিনি বা জানিনি। ঠিক, তো আজ সেই টপিকটাই সম্পূর্ণ গোড়া থেকে বুঝবো ভালো করে, এবং নেক্সট ক্লাসে এর ওপরে সমস্ত অঙ্কগুলো আমরা করতে যাব। তো আজ যেটা শিখতে চলেছি সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী কি, সম্পূর্ণ ডিটেলে সঠিকভাবে ধারণা নিয়ে নেব। আর গ্যারান্টি দিচ্ছি আজকের পরে ত্রিকোণমিতিক কোণ বা ত্রিকোণমিতিক অনুপাত বা অভেদাবলী ভুলবে না। ওকে, তো ঠিক আছে, চলো শুরু করা যাক। তো সবার প্রথম ত্রিকোণমিতি জিনিসটা কি এটা জানতে হবে। তো ত্রিকোণমিতি নামের মধ্যেই আছে উত্তর। ত্রিকোণ মানে কি? ত্রিকোণ মানে হচ্ছে আমাদের এই আকৃতি, তাই তো? তাহলে ত্রিকোণমিতি মানে হচ্ছে যার তিনটে কোণ, এই ধরনের কোনো বহুভুজ, তাহলে তাকে আমরা কি নামে চিনি? ত্রিভুজ। অর্থাৎ ত্রিকোণ বলতে বোঝাচ্ছে ত্রিভুজ, আর মিতিকতার অর্থ হচ্ছে মাপ বা পরিমাপ। ওকে, তাহলে যদি দুটোকে আমরা এক জায়গায় করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, ম্যাথামেটিক্সের যে শাখাতে, ম্যাথামেটিক্সের অনেক শাখা, যেমন পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, এরকম অনেক শাখা রয়েছে, রাশিবিজ্ঞান। হ্যাঁ, তো এই সমস্ত শাখাগুলোর মধ্যে ত্রিকোণমিতিও একটা শাখা, যেখানে ত্রিভুজের বাহু বা কোণ নিয়ে পরিমাপ সংক্রান্ত অঙ্ক বা সমস্যার সমাধান করা হয়। বোঝা গেল? তাহলে গণিতের যে শাখায় ত্রিভুজের বাহু এবং কোণ সম্পর্কিত পরিমাপ করা হয়, সেই শাখাটা কি বলা হয়? ত্রিকোণমিতি। ওকে, আচ্ছা, এইবার ত্রিকোণমিতি যখন বুঝলাম, তাহলে এখানে বুঝে গেছি যে এখানে ত্রিভুজ নিয়েই কথা হবে। তবে আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাত বা অভেদাবলী জানতে গেলে যে ত্রিভুজটা মেনলি আমরা ইউজ করব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আপাতত শুধু সমকোণী ত্রিভুজ নিয়েই আমরা আলোচনাটা করব। সমকোণী ত্রিভুজ দেখতে এরকম হয়। সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় তাকে বলে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটে কোণ সমান তাকে কিন্তু সমকোণী ত্রিভুজ বলে না। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, আর সমকোণ মানে হচ্ছে এই আমাদের 90 ডিগ্রি, এটা কি বলা হয়? সমকোণী ত্রিভুজ, তাই তো? আচ্ছা, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? এতদিন আমরা শিখে এসেছি অনুপাত কেমন দেখতে হয় না, 2:3, এইরকম একটা অনুপাত দেখতে হয়। আর সেই অনুপাতকে যে আমরা এইভাবেও লিখতে পারি যে 2/3, তাই তো? তাহলে এখানে আমরা যে অনুপাতগুলো নিয়ে কথা বলবো সেই অনুপাতগুলো আর কিছুই না, এই ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে অনুপাত। একসঙ্গে তিনটে বাহু নেবো না, দুটো দুটো করে বাহু যদি আমরা নিই, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটার কি অনুপাত হতে পারে, এই বাহুটার সঙ্গে এই বাহুটার কি অনুপাত হতে পারে, বা এই বাহুটার সঙ্গে এই বাহুটার কি অনুপাত হতে পারে। বাহুর দৈর্ঘ্যের অনুপাত, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা, তো অনুপাত করতে গেলে আগে সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর একটা স্পেশাল স্পেশাল নাম আছে, সেই নামগুলো সম্বন্ধে জানতে হবে। তাহলে স্পেশাল নাম কি কি? সমকোণের বিপরীতে যে বাহু থাকে সে তো সবসময় অতিভুজ হয়, এটা আমরা জানি, ঠিক তো? আচ্ছা, আর এতদিন জেনে এসেছি নিচে যে বাহুটা থাকে তাকে বলা হয় ভূমি, আর যে বাহুটা দাঁড়িয়ে থাকে তার নাম হচ্ছে লম্ব, তাই তো? কিন্তু না, ধারণা আমাদের বদলাতে হবে। কিভাবে বদলাবো? আচ্ছা, এই যে অতিভুজ, লম্ব বা আমাদের ভূমি, আমি ধরেই নিচ্ছি এটা আপাতত ভূমি আর এটা আপাতত লম্ব। তাহলে লম্ব বা ভূমির মান চেঞ্জ হতে পারে কি?
হ্যাঁ হতে পারে। কখন হতে পারে বলছে, যদি ধরো এইটা আমাদের ত্রিভুজ, যার এইটা হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমি যদি অতিভুজটাকে এইভাবে নিচের দিকে চাপ দিই, তাহলে লম্বের মান ছোট হতে থাকবে, ঠিক? একই রকম ভাবে যদি আমি এইটাকে লম্ব ধরি, অতিভুজটাকে যদি এইভাবে চাপ দিতে থাকি, তাহলে ভূমির মানও ছোট হতে পারে। তাহলে এই লম্ব বা ভূমি এরা চেঞ্জ হতে পারে, এমনকি এরা চেঞ্জ হলে অতিভুজের মানও ছোট হতে থাকবে বা বড় হতে থাকবে। তাহলে এই যে চেঞ্জটা হচ্ছে কার উপর ভিত্তি করে, কেন চেঞ্জ হচ্ছে? না, চেঞ্জ হবে তখনই যখন এই বাহুকে আমরা চেঞ্জ করতে পারবো। এই কোণটা আজকে এরকম রয়েছে বলে ত্রিভুজটা এরকম দেখতে লাগছে। যদি আমি এই কোণটাকে একটু ছোট করে দিই, তাহলে বাহুটা চেপে আসবে, লম্বটা হয়ে যাবে ছোট, ভূমির কোনো চেঞ্জ হবে না। আবার যদি এই কোণটাকে আমি একটু ছোট করে দিই বা একটু বড় করে দিই, তাহলে ভূমি চেঞ্জ হয়ে যেতে পারে, অতিভুজ চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ এই যে বাহুগুলোর দৈর্ঘ্য নির্ভর করছে কার উপরে? না, এই কোণগুলোর উপরে, এর উপরে নয়। এ তো সবসময় একই থাকে, সমকোণ। এই দুজন কোণের উপরে নির্ভর করে এই বাহুগুলো দৈর্ঘ্য চেঞ্জ হয়। অর্থাৎ আমরা যে কোণের সাপেক্ষে দেখব, সেই কোণের সঙ্গে যে লেগে থাকবে সেই বাহুটাকে বলবো আমরা ভূমি। বোঝা গেল? যদি আমি এই কোণের সাপেক্ষে বিচার বিবেচনা শুরু করি যে হ্যাঁ এই কোণটা যা আছে সেই অনুযায়ী এই তিনটে বাহুর দৈর্ঘ্য কেমন হবে না হবে, তাহলে এই কোণটাকে গুরুত্ব দিচ্ছি, মানে এইটাকে আমি ধরে নিলাম থিটা। এই থিটা কোণের সঙ্গে যে বাহুটা লেগে আছে, মানে এই বাহুটা, এ হয়ে গেল আমাদের ভূমি। আর থিটার ঠিক বিপরীতের বাহুটা হয়ে যাবে তখন লম্ব। আর অতিভুজ তো সবসময় সেম থাকবে, ওর কোনো চেঞ্জ হয় না। তাহলে ঠিক সেম কাজটা যদি আমি থিটাটাকে এখানে চেঞ্জ করে নিয়ে যাই, অর্থাৎ এটাকে থিটা না বলে এইটাকে যদি আমরা থিটা বলি, তখন কি হবে? তাহলে এইটা যদি থিটা বলি তখন হয়ে যাবে এর সঙ্গে লেগে আছে, মানে এ হয়ে যাবে ভূমি, আর এর বিপরীতে যে আছে সে হয়ে যাবে লম্ব। বোঝা গেল? আমরা যে কোণের সাপেক্ষে দেখতে যাব বা যে কোণের সাপেক্ষে সব পরিমাপগুলো করতে শুরু করব, সেই কোণের সঙ্গে যে বাহুটা লেগে থাকবে সে ভূমি, আর তার উল্টো দিকে যে থাকবে সে হচ্ছে লম্ব। ক্লিয়ার? ওকে, এইবার আসি অনুপাত করকম হতে পারে আমাদের। তাহলে আপাতত আমরা কাজ করব যেটা, সেটা এই কোণের সাপেক্ষে না, ওই কোণটাকে নিয়েই কাজ করব। এই কোণটাকে নিয়ে আমরা সব কাজটা করতে শুরু করি। তাহলে এইটার নাম দিলাম আমরা থিটা। ঠিক আছে? থিটা জিনিসটা আর কিছুই না, যেরকম আমরা আলফা বিটা শিখে এসেছি, ওই গ্রিক ওয়ার্ড অনুযায়ী থিটা একটা গ্রিক ওয়ার্ড। তাহলে ওয়ার্ড বলছি গ্রিক অ্যালফাবেট। তাহলে এই যে আমাদের ত্রিভুজটা দেখছি এখন, এর থেকে ক রকম অনুপাত আমরা পেতে পারি দেখা যাক। প্রথম অনুপাত আমরা বলতে পারি লম্ব আর অতিভুজের অনুপাত। লম্ব বাই অতিভুজ, আমরা অতিভুজটাকে অতি বলে দিচ্ছি, বড় হচ্ছে তো তাই। তাহলে লম্ব বাই অতিভুজের একটা স্পেশাল নাম আছে। তাহলে এইরকম প্রত্যেকটা অনুপাতের একটা করে স্পেশাল স্পেশাল নাম আছে। এবার কথা হচ্ছে অনুপাত হয় করকম। অনুপাত হয় লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, আচ্ছা আরো হয়, সেগুলো পরের ধারে বলবো। এই তিনটে হচ্ছে আমাদের প্রধান অনুপাত। আর এই প্রধান অনুপাত দেখো, এই তিনটে ছাড়া আর তো বাহু নেই। তাহলে লম্ব অতিভুজ হলো, ভুল লেখা আছে গো, লম্ব তো এটা নয়, এখন থিটা নিয়ে নিয়েছি, মানে লম্ব আমাদের হয়ে গেছে এইটা, এইটা এখন লম্ব আর এইটা এখন ভূমি। তাহলে লম্ব আর অতিভুজের অনুপাত হতে পারে, ভূমি আর অতিভুজের অনুপাত হতে পারে, লম্ব আর ভূমির অনুপাত হতে পারে। ব্যাস এই কটাই। এইবার লম্ব আর অতিভুজের একটা স্পেশাল নাম, কি নাম? না, এর নাম হচ্ছে সাইন। যেহেতু থিটা কোণের সাপেক্ষে এরা দুজন লম্ব আর অতিভুজ,
লম্ব যদি থিটা চেঞ্জ করে দিয়ে কি লম্ব থাকবে না, তাহলে লম্ব এ কেন, কারণ এ বেটা থিটা, তাই থিটার উপরে ডিপেন্ড করে এই অনুপাতগুলো দাঁড়াচ্ছে বলে এটাকে বলা হয় সাইন অফ থিটা। সাইন ইনটু থিটা নয়, কিন্তু থিটার সাপেক্ষে অনুপাতটা নেওয়া হয়েছে, তাই থিটার সাপেক্ষে অনুপাতের নাম হচ্ছে সাইন। থিটার মান যদি 30 ডিগ্রি হয় আমরা লিখবো সাইন 30 ডিগ্রি, থিটার মান যদি 60 ডিগ্রি হয় আমরা লিখবো সাইন 60 ডিগ্রি। বোঝা গেল? ওকে। ভূমি বাই অতিভুজের একটা স্পেশাল নাম, সেটা হচ্ছে আমাদের cos থিটা। একই রকম সিস্টেম, নাম হচ্ছে cos, থিটার সাপেক্ষে হচ্ছে তাই থিটা। লম্ব বাই ভূমির নাম একটা আছে, সেটা হচ্ছে আমাদের tan থিটা। হলো? আচ্ছা, তাহলে অনুপাত কি আমাদের এই কটাই? না, আরো আছে। কি রকম আছে? এই প্রত্যেকটা অনুপাতকে যদি আমরা উল্টে দিই, দিতে পারি তো? যে কেন আমি লম্ব বাই অতিভুজ লিখবো, অতিভুজ বাই লম্ব তো লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি, তারও স্পেশাল স্পেশাল নাম আছে, ওরা সব আমাদের ভিআইপি, দুমদাম লেখা যায় না। তো অতিভুজ আর লম্ব যদি আমরা লিখে ফেলি, এটাও একটা অনুপাত হবে, অতিভুজ বাই লম্ব, মানে অ্যাকচুয়ালি কিছুই না, এর উল্টো। তারও একটা নাম হবে অতিভুজ বাই ভূমি, তারও একটা স্পেশাল নাম আছে, আর ভূমি বাই লম্ব এরও একটা স্পেশাল নাম আছে। কি নাম? না, অতিভুজ বাই লম্ব অর্থাৎ সাইন এর উল্টো যে, তার নাম হচ্ছে কোসেক থিটা। ওকে। অতিভুজ বাই ভূমি তার একটা স্পেশাল নাম আছে, সে হচ্ছে সেক থিটা। আর ভূমি বাই লম্ব মানে যে এই ট্যান এর উল্টো, তার নাম হচ্ছে কট থিটা। ব্যাস, এই আমাদের 6টা মেন ত্রিকোণমিতিক অনুপাত, এর বাইরে অনুপাত নেই, কারণ এর বাইরে আর অনুপাত সম্ভব না। বোঝা গেল? তাহলে এই 6টা অনুপাতের 6টা আলাদা আলাদা নাম দেওয়া রয়েছে। আচ্ছা, তাহলে এই কটা অনুপাতের নাম যদি আমরা বুঝে গিয়ে থাকি, আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই লম্ব বাই অতিভুজকে উল্টে দিয়েই এটা আমরা পাচ্ছি, তাই তো? তাহলে আমি যদি এইটাকে উল্টে দিই, উল্টে দিই বলতে এখানে আমি এটা যদি উল্টে দিই, অতিভুজ বাই লম্বটাকে আমি ঘুরিয়ে করে দিলাম লম্ব বাই অতিভুজ, তাহলে এও তো উল্টাবে। আমি ধরে নিচ্ছি এটা জানি, এটা ভুলে গেলাম। তাহলে অতিভুজ বাই লম্ব যে রয়েছে, আমি একটু লিখে দেখাই। এই যে অতিভুজ বাই লম্ব, আমি এটাকে ঘুরে লিখলাম, মানে লম্ব বাই অতিভুজ সমান সমান। আমরা সমীকরণের সমাধান শিখেছি টুকটাক, তাহলে আমরা শিখেছি কি, সমান চিহ্নের বাঁ দিকে যদি উল্টে দিই, ডান দিকে উল্টে যায়। তাহলে ডান দিকে যে আছে, ডান দিকে ধরো যদি 5 থাকে, তাকে উল্টে দিলে কিরকম দেখতে হয়? 1 এর 5। ঠিক সেম জিনিস এখানে হবে। তাহলে উল্টে দিলে বলতে পারি 1 বাই কোসেক থিটা, বলতে পারি তো? তাহলে লম্ব বাই অতিভুজ মানে তো আমরা শিখে এসেছি কি, সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি কি, সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। বোঝা গেল? তাহলে এই কটা অনুপাত তো হল, এবার এদের নিজেদের মধ্যে কিছু কিছু সম্পর্ক তৈরি হবে, আর সেইগুলোই হচ্ছে অভেদাবলী। অভেদ মানে কি? যাদের মধ্যে কোনো ভেদ নেই, অর্থাৎ অভিন্ন। অভেদ বলতে বোঝায়, আমরা ছোটবেলা থেকে অভেদ শিখে আসছি। কেমন? এই যদি কেউ বলে 2 + 3 = 5, এটা কি না? এটা হচ্ছে একটা অভেদ। কেন? আমি বললাম 2 + 3, আমার পাশে একজন বললো না 5, তাহলে দুজন কি কেউ ভুল বললাম? দুজনেই ঠিক বলেছি। এইটাই হচ্ছে অভেদ। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইখানে আমি এখান থেকে দেখতে পেলাম যে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা বলতে পারি। তাহলে কেউ যদি সাইন থিটা বলে সেটাও সত্যি, আবার কেউ যদি 1 বাই কোসেক থিটা বলে সেটাও একই জিনিস। দুজনেই একই জিনিস বলছে, আলাদা আলাদা নামে, তাহলে এরা দুজনেই সমান। এইটা হচ্ছে এক ধরনের অভেদ। হলো? তাহলে আমরা পেয়ে গেলাম সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, বা আমরা উল্টেও বলতে পারি কি না, কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। ঠিক আছে তো? তাহলে আমরা এইভাবে আরো 3টে জিনিস পাবো। তাহলে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, অথবা আমরা বলতে পারি কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। ঠিক কথা? তাহলে এইটা যদি হয়, আমরা তো আরো গুলো তৈরি করতে পারি, বাকি যে দুজন আছে তাদের দিয়েও তৈরি করতে পারি।
আমি একটা করে লিখছি, সেকেন্ড যেটা সেটা তোমরা লিখবে। মানে বাকি দুজনের ক্ষেত্রে কি বলতে পারি, cos থিটা সমান সমান 1/sec থিটা, cos থিটা সমান সমান 1/sec থিটা। ঠিক একই রকম এইটা থেকেই উল্টো আরেকটা বলতে পারি কি না, sec থিটা সমান সমান 1/cos থিটা, সেটাও তো বলতে পারি। তাহলে সেটা তোমরা নিজেরা পাশে লিখে নেবে। আর একটা এটা থেকে পাচ্ছি আমরা tan থিটা মানে হচ্ছে 1/cot থিটা, বা cot থিটা সমান সমান নিজে বলো, নিজে লেখো। তাহলে এই গেল আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আর এদের নিজেদের মধ্যে সম্পর্ক। হলো এখানে আর একটা জিনিস জানবো, একটা জিনিস, কি জিনিস একটু মুছি কষ্ট করে। আচ্ছা, এই যে আমরা শিখেছি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ট্যান। এই ট্যানকে বাকিদের সাহায্যে না আনা যায় কিভাবে? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাই তো? তাহলে ট্যান মানে যদি লম্ব বাই ভূমি হয়, আমি এক কাজ করি, লব আর হর দু জায়গাতে অতিভুজ দিয়ে ভাগ করে দিই। ঠিক আছে, তাহলে আমি লবেও অতিভুজ দিয়ে ভাগ করলাম, হয়ে গেল লম্ব বাই অতি, হরেও অতিভুজ দিয়ে ভাগ করছি, তাহলে হয়ে গেল ভূমি বাই অতিভুজ। এইবার বলো লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন থিটা, তাই তো? তাহলে পেয়ে গেলাম লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা। অর্থাৎ ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। এইটা বক্স করে রেখে দাও, খুব কাজে লাগবে। বোঝা গেল? ট্যান থিটাকে আমরা এটাও বলতে পারি। তাহলে আপাতত কটা জিনিস পেলাম? এইখানে পেলাম এই দুটো দুটো করে 6টা, আর এই একটা 7টা, তাই তো? এগুলো মুখস্থ করার কিচ্ছু নেই। দেখো আমরা পেয়েছি কি, সাইন কোসেক পরস্পর উল্টো, তাই তো? সাইনের যে অনুপাতটা লম্ব বাই অতিভুজ, উল্টে দিলে কোসেক পাই। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট বলে দিতে পারি যে সাইন থিটা সমান সমান 1/কোসেক থিটা, কোসেক থিটা সমান সমান 1/সাইন থিটা। বাকিগুলোর ক্ষেত্রে কস আর সেক এরা দুজন হচ্ছে একে অন্যের উল্টো। তাহলে কস থেকে যদি সেকে যাই, তাহলে যদি কস থিটা সমান সমান বলতে চাই, তাহলে কস থিটা সমান সমান 1/সেক থিটা, আবার সেক থিটা সমান সমান 1/কস থিটা। একইভাবে ট্যান এর ক্ষেত্রে ট্যান থিটা সমান সমান 1/কট থিটা, কট থিটা সমান সমান 1/ট্যান থিটা। বোঝা গেল? মুখস্থ দেখতে হবে না। আর লাস্ট পেলাম আমরা ট্যান থিটা মানে কি? ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, উপরে সাইন নিচে কস, এটা হচ্ছে ট্যান থিটা। খুব ভালো কথা। তাহলে এই গেল আমাদের এই কয়েকটা। এইবার আসছি যে প্রধান অভেদাবলী বলতে যে অ্যাকচুয়ালি যেটুকুলোকে বোঝানো হয় সেই পার্ট, না এগুলো অভেদাবলী। এই যেগুলো আমরা এক্ষুনি বললাম এগুলো এক একটা অভেদ, ঠিক আছে? কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অভেদগুলো এবার আমরা বলবো। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বিশেষ গণিতজ্ঞ পিথাগোরাস, নাম শুনেছি সবাই আমরা। সেই পিথাগোরাস একটা সূত্রের কথা বলেছিলেন। কি সূত্র? পিথাগোরাস বলেছিলেন যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে, ঠিক? এই আচ্ছা, একটা কাজ করি, এইটা যখন উনি বলে গেছেন আমরা একটু এর উপরে কেরামতি করি। কেমন কেরামতি? এখানে আমাদের এই তিনজন ছাড়া কেউ নেই, লম্ব, ভূমি আর অতিভুজ, এরাই আছে। আমরা করছি কি, সবার প্রথমে অতিভুজ দিয়ে ভাগ করি, ঠিক আছে? তাহলে অতিভুজ না, অ্যাকচুয়ালি অতিভুজের স্কয়ার। কি করব, পুরো যে লাইনটা রয়েছে পুরো লাইনে অতিভুজের স্কয়ার দিয়ে ভাগ করব। ভাগ করা মানে সমান চিহ্নের বাঁ দিকেও ভাগ করব, ডান দিকেও ভাগ করব, ঠিক? তাহলে যদি ভাগ করি, তাহলে এর তলায় আমরা দিয়ে দিলাম অতিভুজের স্কয়ার, আর এর তলায়ও দিয়ে দিলাম অতিভুজের স্কয়ার। তাহলে এখানে অতিভুজের স্কয়ার তো পুরো কেটে গেল, কেটে গিয়ে পড়ে আছে ডান দিকে 1, আর বাম দিকে কি হবে? সেই ভাগের বিনিময় নিয়ম, অর্থাৎ অতিভুজের স্কয়ারটা লম্ব স্কয়ারেরও তলায় যাবে, ভূমি স্কয়ারেরও তলায় যাবে। তাহলে লিখছি এইভাবে,
এই লম্ব স্কয়ার বাই অতিভুজের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বাই অতিভুজের স্কয়ার। তাহলে এই যে লম্ব স্কয়ার বাই অতিভুজের স্কয়ার, এটাকে তো আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজের হোল স্কয়ার, আবার একেও বলতে পারি ভূমি বাই অতিভুজের হোল স্কয়ার। ঠিক, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি? লম্ব বাই অতিভুজ মানে তার নাম হচ্ছে সাইন থিটা, সাইন থিটার হোল স্কয়ার প্লাস ভূমি বাই অতিভুজ মানে কি না কস থিটা। তাহলে এখানে লিখছি কস থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 1। একটা জিনিস মনে রেখো, এখানে সাইন থিটা বা কস থিটা এটা কিন্তু সাইন ইনটু থিটা বা কস ইনটু থিটা নয়। অর্থাৎ এই যেমন যদি বীজগণিতের ক্ষেত্রে ভাবি, এরা এক্স ওয়াই থাকলে তাদের স্কয়ার করা মানে এই এক্স স্কয়ার হয়ে গেল ওয়াই স্কয়ার হয়ে গেল, হয়তো, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না। মানে বাইরে স্কয়ার আছে মানে সাইন স্কয়ার আর থিটা স্কয়ার, নো। স্কয়ার বসবে কার ঘাড়ে না যে নাম, এই যে লম্ব বাই অতিভুজ এর নামটা কি সাইন, থিটাটা কি ওর সাপেক্ষে হচ্ছে তাই থিটাটা বসে, তাই তো। তাহলে এইটাকে আমরা লিখব বা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। বোঝা গেল? তাহলে এই পেয়ে গেলাম প্রথম রিলেশন, আর এই এটা হচ্ছে প্রথম অভেদ। গুরুত্বপূর্ণ তিনটে অভেদের প্রথম অভেদ হচ্ছে এইটা। বোঝা গেল? তাহলে এইটা আমরা বক্স করে দেব। এই আমাদের প্রথম অভেদ, এটা 1 নম্বর হলো। ঠিক একইভাবে আমরা অতিভুজের স্কয়ার দিয়ে ভাগ করেছিলাম, আমরা লম্ব স্কয়ার দিয়ে ভাগ করতে পারি, আমরা ভূমি স্কয়ার দিয়ে ভাগ করতে পারি। তোমরা বাড়িতে যেটা করবে সেটা হলো একবার লম্ব স্কয়ার দিয়ে ভাগ করে দেখবে কি আসে, একবার ভূমি স্কয়ার দিয়ে ভাগ করে দেখবে কি আসে। ঠিক আসে যেগুলো সেগুলো লিখে দিই। এইটা হচ্ছে আমাদের প্রথম অতিভুজের স্কয়ার দিয়ে ভাগ করলে এইটা আসছে। যদি ভূমি স্কয়ার দিয়ে ভাগ করা হয়, ভূমি স্কয়ার দিয়ে ভাগ করা মানে তখন চলে আসবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আর যদি আমরা লম্ব স্কয়ার দিয়ে ভাগ করি, লম্ব স্কয়ার দিয়ে ভাগ করলে চলে আসবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। ব্যাস, এই তিনটে জিনিস হলো আমাদের তিনটে অভেদাবলী। এটা 2 নম্বর, এটা 3 নম্বর। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের অভেদ। প্রথমটা ছিল ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা সাইন কস ট্যান কোসেক সেক কট, আর এদের নিজেদের মধ্যে যে সম্পর্কগুলো তারা হচ্ছে এই তিনজন। বোঝা গেল? ওকে, এইবার এই তিনজনের ব্যবহার করে আমরা কয়েকটা মান বের করতে পারি। আচ্ছা, আমি প্রথমটা নিয়ে নিচ্ছি। যদি প্রথম সম্পর্কটা আমরা তুলে নিই, এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এইটার সাহায্যে আমরা কি করতে পারি? যদি কখনো সাইন বা কস কোনো একটার মান দেওয়া থাকে, অন্যটার মান চাওয়া হয়, তাহলে আমরা সেইটাকে এটার সাহায্যে বের করতে পারি। কিভাবে? যদি ধরো কখনো সাইনের মান বের করতে হয়, সাইনের মান বের করতে গেলে আমরা কি করব? সাইনের মান বের করতে গেলে আমরা জানি যেটার মান বের করতে হয় সেটাকে আমরা বাঁ দিকে রাখি আর বাকিগুলোকে ডান দিকে নিয়ে চলে যাই। তাহলে সাইনের মান বের করতে গেলে সাইন স্কয়ার থিটাটাকে বাঁ দিকে রাখলাম, এটা চলে গেল ডান দিকে, অর্থাৎ 1 মাইনাস cos স্কয়ার থিটা। আর সাইন থিটা সমান সমান তাহলে কি হবে? সাইন থিটা সমান সমান স্কয়ার উঠছে মানে ডান দিকে রুট হয়ে যাবে, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে কোন সময় যদি cos থিটার মান দেওয়া থাকে, cos থিটার মান যদি বসিয়ে দিই সাইন থিটার মান পেয়ে যাব। ঠিক? আচ্ছা, তাহলে এই একই ভাবে cos এর মানও তো আমরা বের করে নিতে পারি। ঠিক একই ভাবে যদি আমরা হিসেব করি
তাহলে cos থিটা সমান সমান আসবে এই একই রকম। cos থিটা সমান সমান মানে সাইনটাকে ওদিকে পাঠানো হলো 1 মাইনাস সাইন স্কয়ার আর স্কয়ারটা গেলে রুট, অর্থাৎ রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। বোঝা গেল? তাহলে এই প্রথম রিলেশন থেকে আমরা এই দুটো জিনিস পাই। এইটা একটা আর একটা হচ্ছে এইটা। বোঝা গেল? তাহলে এই গেল প্রথম রিলেশন যেটা বা প্রথম অভেদ যেটা, তার পুরো নির্বন্ধ একদম এই অবধি শেষ। ঠিক একইভাবে বাকি দুটো রিলেশন থেকেও আমরা বের করতে পারি। কি কি না, বাকি দুটো রিলেশনে কার আছে সেক ট্যান আর পরেরটা আছে কোসেক আর কট। তাহলে এই সেক আর ট্যানের মধ্যে থেকে সেক থিটার মান আলাদা করে বার করতে পারি, ট্যান থিটার মান আলাদা করে বার করতে পারি। যদি বার করি কেমন দেখতে হবে, তাহলে মুছে দিই আমরা আপাতত, সাইডটাও মুছে দিই। তাহলে লুক, যদি সেকেন্ডটা নিয়ে যদি আমরা সেক থিটার মান বের করতে যাই, তাহলে আমরা কি করব, সেক থিটাটাকে আমরা ডান বাঁ দিকে রাখবো, সেক স্কয়ার থিটা সমান সমান ট্যান কে ওদিকে পাঠাবো, তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার হয়ে যাবে, কারণ এর আগে মাইনাস ছিল, ওদিকে গেলে প্লাস হয়ে গেল। তাহলে আমাদের সেকের মান জানতে চাইলে শুধু স্কয়ারটা তাড়িয়ে এদিকে রুট তুলে দেব। ডান। একইভাবে যদি ট্যানের মান জানতে চাওয়া হয় বা, তাহলে মাইনাস ট্যান স্কয়ার কে রাখলাম এদিকে সমান সমান সেক স্কয়ার কে ওদিকে পাঠাচ্ছি 1, সেক স্কয়ারের আগে কিছু নেই মানে প্লাস আছে, ওদিকে গেলে মাইনাস হয়ে গেল। আর এখানে তো মাইনাস রাখলে হবে না, তাই এই মাইনাসটাকে আমরা কি করলাম, তাড়িয়ে দিলাম। আর এদিকে মাইনাস তাড়ালে ওদিকে মাইনাস গুণ হবে, তাহলে ওদিকে যদি মাইনাস গুণ করে দিই তাহলে এই দুজনের সাইন জাস্ট ঘুরে যাবে, অর্থাৎ যে মাইনাস ছিল সে হয়ে গেল প্লাস, আর যে প্লাস ছিল সে হয়ে গেল মাইনাস। বোঝা গেল? তাহলে ট্যান থিটার মান কি হবে না, জাস্ট স্কয়ার তুলো রুট করে দাও। তাহলে এই দুটো জিনিস আমরা পেয়ে গেলাম সেকেন্ড রিলেশন থেকে। একইভাবে থার্ড রিলেশন থেকে আমরা কি কি পাবো, থার্ড রিলেশন থেকে পাবো আমরা কোসেক থিটা সমান সমান কি হয় আর কট থিটা সমান সমান কি হয়। কোসেক থিটা সমান সমান কি হবে না, কট কে ওদিকে পাঠিয়ে দিলে 1 প্লাস কট স্কয়ার থিটা, আর এই স্কয়ার তাড়ানো হয়েছে তাই পুরোটার মাথায় রুট। আর কট থিটার মান কি হবে না, ঠিক ট্যান এর ক্ষেত্রে যেরকম হয়েছিল সেরকম, অর্থাৎ কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 তার রুট। বোঝা গেল? আমাদের তিনটে অভেদ, আর তিনটে অভেদের প্রত্যেকটা থেকে যে দুটো করে পাওয়া গেল, এই তিনটে, এই কটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। তাহলে এই গেল আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলীর টোটাল কনসেপ্ট। তাহলে এখান থেকে আমরা পেলাম কি কি না, ত্রিকোণমিতিক অনুপাত আমাদের 6 রকম, আর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা রিলেশন ছোট ছোট করে রয়েছে। কেমন না, সাইনের সঙ্গে কোসেকের কেমন রিলেশন, সাইন সমান সমান 1 বাই কোসেক, ঠিক একই রকম কস সমান সমান 1 বাই সেক, ট্যান সমান সমান 1 বাই কট। এটা গেল এক ধরনের। আবার এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা তিনটে রিলেশন পেয়েছি। কি কি সেই রিলেশনে আগে মানে মনে রাখতে হবে কে কে রিলেশনে আছে। বোঝা গেল? রিলেশনে আছে কে কি, সাইনের সঙ্গে কস রিলেশনে আছে, সেকের সঙ্গে ট্যান, আর কোসেকের সঙ্গে কট। এদেরকে গুলিয়ে ফেললে চলবে, গুলিয়ে ফেললেই ঝগড়া হবে। তাহলে সাইনের সঙ্গে কসের রিলেশন, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1 একটা। 2 নম্বর কি, সেকের সঙ্গে ট্যানের রিলেশন, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান 1। আর কোসেকের সঙ্গে কটের রিলেশন, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। অর্থাৎ একজন মাত্র প্লাস সাইন কসের ক্ষেত্রে, বাকি দুজনের আছে মাইনাস। বোঝা গেল? তাহলে উপরে তিনটে দেখলাম আমরা উল্টো উল্টো রিলেশন, সাইন কোসেক সেক কস কট ট্যান, আর তিনজনে আছে এমনি রিলেশন, অর্থাৎ
এই টোটাল 6টা জিনিস মনে রাখলে এর পরের যে চ্যাপ্টারের অঙ্কগুলো আছে একটাও আমাদের আটকাবে না। আর অঙ্কগুলো কিভাবে করতে হয়, অর্থাৎ একজনের মান যদি দেওয়া থাকে, মানে ধরো সাইনের মান বলা রইল, আমাদের কিছু একটা মান বার করতে দিল, সাইনের একটা মান বলে দিয়ে বললো cos প্লাস টেন, cos থিটা প্লাস টেন থিটার মান কত, সেইটা বের করবো কি করে, সাইন থেকে এই মানগুলোতে যাবো কি করে, সেইটা সহজভাবে শিখবো পরের দিন, একদম সহজভাবে শিখতে পারবো। একবার শিখে নিলে সব অঙ্ক জলের মতো পারা যাবে। তাহলে সেইটা বা অঙ্ক বা প্রবলেম পরের ক্লাসে আমরা শিখবো। আজকের ক্লাসে এই ছিল আমাদের ওভারঅল কনসেপ্ট। যদি ভালো লেগে থাকে, যদি বুঝে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো, নমস্কার।